পশ্চিম বাংলায় কি উপনির্বাচন হয়? হয় না। তাই বাই ইলেকশনের চর্চা কম করুন, 26-এর চর্চা বেশি করুন। আমাদের সামনে 2026 সালে বড় একটা নির্বাচন, অনেক পরীক্ষার লড়াই। সেই পরীক্ষায় একটা প্র্যাকটিস বলতে পারেন হচ্ছে কালীগঞ্জের উপনির্বাচন। দিদির সাথে আমার কথা হয়েছে, আমার ঘাড়ে যে ঘুরে দেখতো, আপনি শুধু এটাই মনে করুন যে কালীগঞ্জে আমি প্রার্থী নই, কালীগঞ্জের প্রার্থী কিন্তু মমতা ব্যানার্জি। এই উপনির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা ওয়েস্ট বেঙ্গল। উপনির্বাচনকে কেউ হালকা ভাবে দেবে না। সামনেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন। যে উপনির্বাচন নিয়ে প্রধান বিরোধী দল বিজেপির সামান্যতম কোনো উৎসাহ নেই। প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেই দিলেন যে এই রাজ্যে কোনো উপনির্বাচন হয় না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আলিপা আহমেদ, তিনি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন যে উপনির্বাচনকে কিছুতেই হালকাভাবে নেওয়া যাবে না এবং ভুলে যান এখানে প্রার্থীর নাম আলিপা আহমেদ, এখানে লড়ছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে কালীগঞ্জ উপনির্বাচন। আর এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তথা দিদিমণি সরাসরি পড়ে গেছেন শাঁখের করাতে। কেননা এখানে যদি জিতে যান তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ নাচ্ছে সামনের দিনে, আর যদি হেরে যান তাহলে সেই দুঃখটা বহুগুণ বেড়ে যাবে। কেন, কোন ফর্মুলায় এক এক করে আসবো এবং সেখানে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কি বলেছেন এবং তৃণমূল প্রার্থীর মধ্যেও কি আকুতি কাজ করছে সবটাই বলবো। কিন্তু তার আগে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনটা কেন শাঁখের করাত হতে চলেছে সেইটা বোঝা দরকার। আর সেইটা বুঝতে গেলে কালীগঞ্জের এই যে বলা হচ্ছে না তৃণমূলের দুর্গ, বিভিন্ন অনুপ্রাণিত মিডিয়া থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গাটায় কালীগঞ্জের ইকুয়েশনটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা বোঝার দরকার আছে। দেখুন, এখান থেকে 2011-তে যখন পরিবর্তন হলো তখন তৃণমূল প্রার্থী করেছিল নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল সাহেব নামেই তিনি এলাকায় পরিচিত ছিলেন, তিনি জিতলেনও। কিন্তু 2016-তে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গোটা রাজ্য জুড়েও সেখানে তৃণমূলের ঘাস ফুল ফোটালেও এখানে কিন্তু হাসানুজ্জামান শেখ গ্রাম প্রার্থীর কাছে হেরে যান এই নাসিরুদ্দিন আহমেদ এবং পরবর্তীকালে তিনি অনুপ্রেরণার জোয়ারে ভেসে যান, মানে হাসানুজ্জামান শেখের কথা বলছি, এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর 2021 সালে এসে এই হাসানুজ্জামান শেখকে পাঠিয়ে দেওয়া হয় সুদূর মুর্শিদাবাদে, যাতে ধারে কাছে থেকে তিনি এখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে না পারেন, অথচ তিনি বিধায়কটাও থাকেন, এবং টিকিট আবারও দেওয়া হয় সেই নাসিরুদ্দিন আহমেদকে। সেই নাসিরুদ্দিন আহমেদ, তার মৃত্যু হয়েছে, অকাল প্রয়াণ হয়েছে এবং সেই জন্য এখানে উপনির্বাচন হবে। আর সেই উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে তারই মেয়ে, তারই কন্যা আলিপা আহমেদকে। এখন এই আলিপা আহমেদকে প্রার্থী করার পর তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। কেননা এর আগে যেহেতু তিনি বিধায়কের কন্যা, তাকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছিল এবং সেই সময় তিনি ওই তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ পঞ্চায়েত ভোট, মানে বুঝতেই পাচ্ছেন কিভাবে জিতেছিলেন। সেই জেতার পর তিনি তার সুযোগ সুবিধা সমস্ত কিছু নিতেন, কিন্তু এলাকায় তাকে কিছু দেখা যেত না। তিনি সাধারণ মানুষের কোনো রকম কোনো কিছু কাজ করেননি। তার ফলে কি হয়েছে, তার সঙ্গে স্থানীয় মানুষের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আর অ্যাকসেপ্ট করা যাচ্ছে না যে এ একবার জিতে গেলে না আর ধারে কাছে আসবে না। এই পাওয়ার ফিসফিসানি শুরু হয়ে গেছে এবং এই কথা আমি বলছি না, এই কথা তিনি নিজের মুখেই স্বীকার করছেন এবং পুরোনো দিনের কথা ভুলে যাওয়ার তিনি অনুরোধ করছেন। তা সত্ত্বেও তাকে প্রার্থী করা হয়েছে এবং সেই প্রার্থী করার পর তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ভয় কাজ করছে যে এই উপনির্বাচনে হার হয়ে যাবে না তো। যে উপনির্বাচন গত 14 বছরে পশ্চিমবঙ্গে কার্যত প্রহসনে পরিণত হয়ে গেছে, প্রধান বিরোধী দল বিজেপি বলেই দিচ্ছে, ফলে সেখানে কোনো রকম ফলের তারা আশা করছেন না। তারা জানেন যে উপনির্বাচনে হারলেও সাধারণ নির্বাচন এখানে ফলাফল উল্টে যেতে পারে, ফলে শুধু প্রতিক্ষয় করে লাভ নেই। এবং 2 নম্বর কথা, এখানে যদি জেতার সামান্যতম চেষ্টা করা হয়, কর্মী সমর্থকদের উপর যেভাবে নিপীড়ন শুরু হয়ে যাবে, সেই জায়গা থেকে ঠিক আছে তোরা তো মারকাটারি করে জিতবি, কিন্তু জেতার পর আলটিমেটলি 26-এ কি ক্ষমতা ধরে রাখতে পারবে? এখানে শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং আলিপা আহমেদ কি বলেছেন, দুজনের কথার মধ্যে যে পার্থক্যটা রয়েছে এবং অ্যাটিটিউডের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, সেটা একবার নিজের কানে শুনে নিন। পর আসছি কিভাবে তৃণমূল কংগ্রেস এখানে ঠিক শাঁখের করাতে পড়তে চলেছে, জিতলেও তৃণমূল কংগ্রেসের কপালে কিভাবে শনি নাচতে চলেছে। আগে শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং আলিপা আহমেদ কি বলেছেন। রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে। আমাদের যে কোর ভোট আছে 43%, সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকে। বাকি যে 57% আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করবে। মালের দায়িত্ব আর আমি দায়িত্ব নিতে পারছি।
রাজধানীতে আমাদের যে 43% কোর ভোট আছে, যা 24 সালে অমৃতা রায় মহোদয়া 67,000 ভোট পেয়েছিলেন, 21 সালে অভিজিৎ ঘোষ 65,000 ভোট পেয়েছিলেন। আমাদের যে কোর ভোট, যারা রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে, সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম ফুলে পড়বে। তারা প্রার্থী দেখে না, তারা নরেন্দ্র মোদীকে দেখে, তারা ভারত মাতাকে, অখণ্ড ভারতের কল্পনা করে, তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে। এটুকু আমি বলতে পারি। পশ্চিমবাংলায় কি উপনির্বাচন হয়? হয় না। তাই বাই ইলেকশনের চর্চা কম করুন, 26-এর চর্চা বেশি করে। এই বাইপোল ইলেকশন পশ্চিমবঙ্গে কিন্তু একটাই নির্বাচন। আপনারা জানেন যে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে বা এই শিক্ষকদের যে চাকরিটা চলে গেছে সেই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা আমাদের দলের পেছনে লেগেছে। আপনারা খবরের মাধ্যম থেকে বুঝতে পারছেন যে এইভাবে আমাদের তৃণমূল দলটাকে নানাভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমাদের সামনে 2026 সালে বড় একটা নির্বাচন, অনেক পরীক্ষার লড়াই। সেই পরীক্ষায় একটা প্র্যাকটিস বলতে পারেন হচ্ছে এই কালীগঞ্জের উপনির্বাচন। দিদির সাথে আমার কথা হয়েছে, আমার ঘাড়ে যে ঘুরে দেখবো, আপনি শুধু এটাই মনে করুন যে কালীগঞ্জে আমি প্রার্থী নই, কালীগঞ্জের প্রার্থী কিন্তু মমতা ব্যানার্জি। এই উপনির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা ওয়েস্ট বেঙ্গল। আমি আজকে এমএলএ টিকিট পেয়ে এখানে আপনাদের কাছে এসেছি। বিগত দিনের আমার ইতিহাস আপনারা ভুলে যান। আমি একটা নতুন শুরু করছি, আমার হাত পাড়ি আপনাদের দিকে এগিয়ে দিচ্ছি। আমি যখন জেলা পরিষদের মেম্বার ছিলাম তখন আমি একটা চাকরির সাথে যুক্ত ছিলাম। সেইভাবে যদিও সময় নাও দিয়ে থাকি, কিন্তু আমি এখন সেই চাকরি ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবং আমার 100% টাইম আমি কালীগঞ্জে দিতে পারবো। এবং যেটা আমি বললাম যে পুরো ওয়েস্ট বেঙ্গলে এটা একটাই নির্বাচন, তাই পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রাথমিক আমাদের এই কালীগঞ্জে। আমাদের কালীগঞ্জ ব্লক শক্তিশালী ব্লক। আপনারা যারা সংগঠনে আছেন, আমি দেখেছি আপনারা সমস্ত ভোটে কিরকম অবিরাম পরিশ্রম করেন এবং দলকে শক্তিশালী করেন। আপনারা যারা কর্মী, যারা আপনারা এখন ক্ষমতায় আছেন, তারা কিভাবে দলের পেছনে পরিশ্রম করেন। কিন্তু এই আজকের এই উপনির্বাচনের ফলাফলটা গোটা পশ্চিমবঙ্গের কাছে একটা সবাই চোখ থেকে দাঁড়িয়ে আছে। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে মার্জিনটা বড় হয় এবং একটা বার্তা দেওয়ার যে হ্যাঁ, যতই বিরোধীরা কালিমালিপ্ত করার চেষ্টা করুক, মানুষ কিন্তু দিদির পাশে আছে এবং আগামী দিনে সেটা আমাদের 2026 সালে তৃণমূল কংগ্রেসের পক্ষে উপনির্বাচনকে কেউ হালকা ভাবে দেবে না। আপনারা যারা কর্মী, আমি আপনাদের ছাড়া কিছু না। আমি আপনাদের কাছে দাবি রাখছি, অনুরোধ রাখছি, আপনারা মাঠে থাকুন, বিগত দিনের কথা ভুলে যান। আপনাদের জোরহাত করে অনুরোধ, সবাই মিলে আমরা ভোটটা করি, একটা পরিবার হয়ে ভোট করি। আমি প্রার্থী, আমার বড় দায়। আমাকে এখন সিপিএমের ঘরে যেতে হবে ভোট চাইতে, বিজেপির ঘরে যেতে হবে ভোট চাইতে। কোনো কারণে আপনারা সবাই মাথার ঠান্ডা হয়ে ভোটটা করুন, এটাই আমার অনুরোধ। জোরহাত করে যাতে আমাদের মার্জিনটা বড় হয়। আমি আমার জন্য ভোট চাইছি না, আমি সেই দিদির জন্য ভোট চাইছি, যার পেছনে বিরোধীরা দুহাত তুলে নিয়ে আসে। শুনলেন? এবার যে পয়েন্টটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস জিতলে এখানে বিপদ কেন আসবে বলা হচ্ছে। দেখুন, এখানে আলিফ আহমেদ যেটা নিজেই বলে দিলেন যে তিনি অতীতে যখন রাজনীতির ময়দানে ছিলেন, অর্থাৎ ওই বাবা যেহেতু এমএলএ, সেই জন্য কন্যাকে জেলা পরিষদের টিকিট দিতে হয়েছে এবং তিনি জিতেছেন। কিভাবে জিতেছেন সকলেই জানে, এবং জেতার পর তাকে এলাকায় দেখা যায়নি। ফলে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেই একটা বিপুল পরিমাণ ক্ষোভ রয়েছে তার বিরুদ্ধে। এবং 2 নম্বর যে জায়গাটা, দেখুন এখানে পারিবারিক রাজনীতি হচ্ছে, বাবা মারা গেছে তাই মেয়েকে টিকিট দিতে হবে, অথচ যিনি এর আগে জিতেছেন অথচ এলাকায় টাইম দেননি তাকে টিকিট দেওয়া হচ্ছে। আর যারা কর্মীরা, যারা প্রকৃত নেতা সেখানে পড়ে থেকে রাজনীতিটা করছেন, তারা টিকিট পাচ্ছেন না। তা সত্ত্বেও এই তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। 3 নম্বর পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা প্রার্থী নিজের মুখেই বলছেন যে এই আরজিকর কাণ্ড নিয়ে বা 26,000 চাকরি চলে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা নাকি কুৎসা করা হচ্ছে, এবং সেই কুৎসার জবাব দিতে ধরে নিন এখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নিচে, সেই জন্য তাকে ভোট দিতে বলছেন। আচ্ছা, সত্যিই কি আরজিকর এবং এই 26,000 চাকরি চলে যাওয়া নিয়ে কুৎসা করা হচ্ছে, নাকি এই আরজিকর কাণ্ড এবং এই 26,000 চাকরি চলে যাওয়া পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কি কি অন্ধকার ছবিটা উঠে আসছে, কোনটা সত্যি? কিন্তু তারপরেও এখানে আলটিমেটলি কি ভোট ব্যাংক রয়েছে? 57% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং বাকি 43% হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন।
এবং শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবেই বলে দিলেন যে এই সনাতনীরা বরাবরই কিন্তু বিজেপিকে ভোট দিয়ে এসেছে। তাহলে এখানকার সেই ভোটটা দেওয়ার পরও তৃণমূল কংগ্রেস জেতে, কিন্তু অতীতে এখানে বামেরা জিতেছে, সেই নজির এখানে আছে। তার মানে এই যে আরজিকর কাণ্ড গেছে, এই যে 26,000 চাকরি গেছে, এই সমস্ত কিছু নিয়ে একটা প্রতিবাদের জায়গা এসেছে এবং সেই প্রতিবাদটা কাদের তরফ থেকে আসতে হবে? সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে আসতে হবে। এবার তারা তাদের বাধ্যবাধকতার জায়গা থেকে, তাদের যে মাথার মধ্যে জিনিস চলে সেই সমস্ত জায়গা থেকে বিজেপিকে ভোট দেবেন না, ঠিক আছে, কিন্তু এখানে বামফ্রন্ট বা কংগ্রেসের প্রার্থী নিশ্চিতভাবে থাকবে, তাদেরকে ভোট দেওয়ার অপশন আছে। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি এই সংখ্যালঘু সম্প্রদায় এই তৃণমূল কংগ্রেসকেই আবার জেতায়, কোন প্রার্থীকে জেতাচ্ছেন? যিনি এর আগে রাজনীতির ময়দানে থেকেছেন, জিতেছেন এবং কোনো রকম কোনো সময় দেননি, কোনো রকম কোনো কাজ করেননি। এর আগে এই প্রার্থীকেই এই এলাকার মানুষ হারিয়েছে কেন? কেননা নিশ্চয়ই তিনি কাজ করতে পারেননি, সেই জন্যই বাম প্রার্থীকে জিতিয়েছে, তাকে হারিয়েছেন। এবং সব থেকে বড় কথা, এখানে আরজিকর কাণ্ড ঘটেছে, এখানে 26,000 চাকরি গেছে এবং বিভিন্ন রকম যে কাণ্ড কারখানা চলছে, তাতে মমতার প্রশাসন বারবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রত্যেক জায়গায় গিয়ে আইনের ঠাস করে থাপ্পড় খাচ্ছে। তাহলে এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে একটা সময় এসছে তাদের বার্তা দেওয়ার যে না, তৃণমূল কংগ্রেস মানেই 7 খুন মাপ নয়, এই যে অন্যায়গুলো করছো এর শাস্তি পাওয়ার তোমাদের দরকার হয়ে পড়েছে। এবং সেই জন্য বিজেপিকে ভোট দেওয়ার দরকার নেই, তারা ভোট দিন না, বামপ্রার্থী যে হবেন, কংগ্রেস প্রার্থী যে হবেন, তাদেরকে ভোট দিন না। যদি সেইটা দিয়ে দেন তাহলে কি হবে? এই যে হিন্দু ভোট কনসলিডেট আছে, যেটা শুভেন্দু অধিকারী বারবারই বলছেন, তাহলে কিন্তু তৃণমূলের হার এখানে নিশ্চিত হয়ে যাবে। কিন্তু তারপরেও যদি তৃণমূল কংগ্রেস জেতে, তাহলে বাংলার মানুষের কাছে কি বার্তা যাবে? যে যত যাই হয়ে যাক এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে তারা তৃণমূলকেই জেতাবে এবং সেই তৃণমূল যত অন্যায় করে নিক, যত এই রাজ্যকে অন্ধকারে পাঠিয়ে দিক, যত সেখানকার ক্যান্ডিডেট সেখানে অতীতে সময় না দিক, সেই নজির থাকুক, সেই জায়গা থেকে তারা তৃণমূলের পাশে আছে। এবার কেন তার পাশে আছে? তার কারণ হচ্ছে তৃণমূলের পাশে থাকলে, তৃণমূল ক্ষমতায় থাকলে এই রাজ্যে মালদা মুর্শিদাবাদ করা যায়, এই রাজ্যে ওয়াকফ প্রতিবাদের নামে হিন্দুদের উপর অত্যাচার করা যায়, এই রাজ্যে শুধু সংখ্যালঘু হলে অন্যায় সুযোগ সুবিধা পাওয়া যায়। তাদের প্রোগ্রামে স্টেজে গিয়ে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে গন্ধাধরম বলবেন এবং সেই জায়গা থেকে তারা উল্লাসে লাফালাফি করবেন, সেই ফেসিলিটি পাওয়া যায়। এবং সেই জন্য তৃণমূলের 7 খুন মাপ, তৃণমূলকে সংখ্যালঘুরা শুধু সেই কারণেই ভোট দেবেন। এবার এই জায়গাটায় যদি সত্যি মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়, এত কিছুর পর মানুষ, সাধারণ মানুষ যারা বলেন রাজনীতি ধর্ম এসব মেলাবেন না, সেকু মাকু অনেক কিছু করেন, যারা ভাবেন সত্যিই বিজেপি হিন্দুত্বের বড় বেশি রাজনীতি করে ফেলেছে, তাদের চোখটা কিন্তু খুলতে বাধ্য হবে। তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই রাজ্যে অন্যায় করুক, যাই করুক, শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের মতো করে যা খুশি তাই দাদাগিরি করতে পারবে, সেই জন্য তৃণমূলকে জেতাবে। আর সেইটা যদি কালীগঞ্জের পর নিশ্চিত হয়ে যায়, 2026-এ কি হবে? 2026-এ কিন্তু উল্টো দিকে পাল্টা পোলারাইজেশন হবে। যেসব হিন্দু এখনো ভাবছেন যে না, এই জন্য বিজেপিকে ভোট দেবো না, কেননা বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে, তারা কিন্তু এটা বুঝতে বাধ্য হবেন যে কালীগঞ্জ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, হিন্দুরা যদি ইউনাইটেড না হয়, এই রাজ্যে যদি পরিবর্তন না হয়, যাহা মোতাবাহারি তাহা আমার বাড়ি, তাহা তোমার বাড়ি, 26-এর পর সেই স্লোগান কিন্তু রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে। ফলে তৃণমূল যদি জিতেও যায়, এখানে কিন্তু স্বস্তিতে থাকবে না, আরো বেশি হিন্দু ভোট পোলারাইজ হবে 26-এর জন্য এবং সেটা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন একদম সুনিশ্চিত করে দেবে। এইবার যে 2 নম্বর পয়েন্টটা আছে, তৃণমূল যদি এখানে হেরে যায়, মানে আলটিমেটলি এখানকার সংখ্যালঘু মানুষ যদি সত্যিই এবার তৃণমূলকে শাস্তি দেওয়ার জন্য, এই যে আরজিকর কাণ্ড হয়েছে, ডিএ হয়েছে, এখানে বিভিন্ন রকম যেসব ঘটনা ঘটছে, 26,000 চাকরি যাওয়া গেছে, কিছুদিনের মধ্যেই 32,000 চাকরি যাওয়ার ফলাফল সামনে আসবে, এই জেলারই বিধায়ক মানিক ভট্টাচার্য তৃণমূলের প্রার্থী, তৃণমূলের বিধায়ক হয়েছিলেন, সেই যে দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছে, এই সমস্ত কিছু শাস্তি দিয়ে এখানকার সংখ্যালঘু সম্প্রদায় এবং আলটিমেটলি সংখ্যালঘু সম্প্রদায়ের তো সেইভাবে কোনো উন্নয়ন হয়নি বলে বারবার অভিযোগ ওঠে। এবং যাকে তৃণমূল প্রার্থী করেছে তিনি অতীতে এই এলাকায় কোনো টাইমই দেননি, শুধু রাজনৈতিক ক্ষমতা ভোগ করেছেন। সুতরাং সেই জায়গা থেকে এবার সংখ্যালঘু সম্প্রদায় ঠিক করলেন যে তৃণমূলকে হারিয়ে দেবো, তৃণমূলকে ভোটটা দেবো না, ওই বাম কংগ্রেস যারাই প্রার্থী দেবেন তাদেরকেই ভোটটা দেবো, ঠিক আছে, বিজেপিকে হয়তো ভোটটা দেবো না, কিন্তু আমরা তাদেরকে ভোটটা দেবো। তাহলে দুটো জিনিস হতে পারে, এক,
তৃণমূল কিছুটা ভোট পেলো, বাম কংগ্রেস কিছুটা ভোট পেলো, এবং বিজেপি হিন্দু ভোটটা কনসলিডেট করলো, বিজেপি জিতলো। কিংবা এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যেভাবে বামফ্রন্ট এবং কংগ্রেসকে রিজেক্ট করেছে এবং শুধুমাত্র তৃণমূলকে ভোট দিয়েছে, ঠিক সেইভাবেই বামফ্রন্ট কংগ্রেসকে এবার ভোট দিল। ফলে বিজেপিও হারলো, তৃণমূলও হারলো, বামফ্রন্ট কংগ্রেস এখানে জিতে গেল। এইরকম একটা ইকুয়েশনের জায়গা তৈরি হয়ে গেল। যদি সেটা হয়, এবং সেটা হওয়া না হওয়ার আশ্চর্যের কিছু নেই, কেননা ভোট এলে যেটা তৃণমূল বারবার প্রচার করে যে এখানে যদি বিজেপি জিতে যায় তাহলে নাকি এখানে এসে তারা এনআরসি চালু করে দেবে, সিএ করে দেবে, এবং সেই জন্য এখানকার যা কিছু সংখ্যালঘু মানুষ আছে সবাইকে বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যেতে হবে, এই জুজুটা তো দেখানো হয়। তো এই একটা আসন তৃণমূল হারলো কি জিতলো সেই জায়গা থেকে তারা ক্ষমতা থেকে যাবে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে এবার খোলা মনে ভোট দিতেই পারেন। কিন্তু যদি এটা 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 হয়ে যায়, তাহলে এই যে রাজ্যে ঘটনাগুলো ঘটছে এবং সেই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ও যে এখানে স্প্লিট হচ্ছে, এবং আলটিমেটলি তারা বুঝতে পারছে যে যতই এই ওয়াক অফ তাণ্ডবের নামে হিন্দুদের উপর অত্যাচার করতে দেওয়া হোক, আলটিমেট উন্নয়নটা কোথায় হচ্ছে? সত্যি সত্যি তারা তো সেই উন্নয়নটা পায়নি। এই যে 26,000 চাকরি গেছে, এখানে কি এরকম হয়েছে যে শুধুমাত্র বেছে বেছে হিন্দুদের চাকরি গেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরি যায়নি? এই যে ওবিসি সার্টিফিকেট জোর করে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা যে হাইকোর্টের রায় নির্দেশে সেটা যে খারিজ হয়ে গেছে, সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এবং সেখানেও অন্যথা হওয়ার চান্স কম আছে, সেই জায়গা থেকে কাদের জায়গাটা গেছে? ফলে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, তারাও কিন্তু এবার বার্তা দেওয়া শুরু করে দেবে যে এই তৃণমূল আর না। আর যদি সত্যিই সেটা হয়, 26-এর আগে এই কালীগঞ্জ হচ্ছে সেফ সিট, 57% সংখ্যালঘু ভোট আছে, কেউ কেউ বলেন আরো বেশি আছে। সেইখানে যদি তৃণমূলের পরাজয় হয়ে যায়, তাহলে 26-এর আগে তৃণমূল কর্মী সমর্থকদের ময়দানে নামাতে পারবে তো, যে তাহারা অনেক পরের প্রশ্ন। ফলে সব মিলিয়ে এই যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হতে চলেছে, সেখানে কিন্তু শাঁখের করাতে পড়ে যাচ্ছে দিদিমণির দল। তারা যদি হেরে যায়, এখন থেকেই স্পষ্ট বার্তা, যেটা তাদের ডিভিডেন্ড ভোট ব্যাংক ছিল সেখানে স্প্লিট হয়েছে, এবং 26-এ কিন্তু অন্যরকম ইকুয়েশন হবে। আর যদি এখানে জিতে যায়, তাহলে যে এই ডিভিডেন্ড ভোট ব্যাংকের বাইরের ভোট ব্যাংকটা রয়েছে, বড় একটা হিন্দু ভোট ব্যাংক রয়েছে, সেখানে একটা বড় কনসলিডেশন হয়ে গেছে। কিন্তু যেটুকুনিও বাকি আছে, যারা এখনো শেকুগিরি করে যায়, তারাও কিন্তু বুঝতে পারবে যে বাঁচতে হলে একটা থেকেই ভোটটা দিতে হবে। যদি এইখানে 26-এ পরিবর্তন না হয়, তাহলে কিন্তু মালদা, মুর্শিদাবাদ আমার বাড়িতেও হতে পারে। ফলে সব মিলিয়ে কালীগঞ্জ উপনির্বাচন জিতেও হারা আর হারলেও হারা, দুটোই তৃণমূলের জন্য আসলে 26-এর জন্য বৃহত্তর বিপদ ডেকে আনতে বাধ্য, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আপনারা কি মনে করেন, সত্যিই কালীগঞ্জে নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে একটা বৃহত্তর প্রেক্ষাপট হতে চলেছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।